Good evening everyone, welcome to this class এবং আমরা যে আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ সিরিজটা শুরু করেছিলাম আজকে তার ক্লাস নাম্বার 2। গতকালের ক্লাস যারা যারা দেখেছো এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আজকের ক্লাসে আবারও আমরা পিওয়াইকিউ এর কয়েকটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ডেটা ডিসকাস করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে which of the following is the oldest stock exchange in India? নিচের কোনটি ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ? মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নাকি ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ? সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে দালাল স্ট্রিটে রয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা কমেন্ট করে বলবে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটা কোথায় অবস্থিত। গতকালের ক্লাসে যারা যারা কমেন্ট করেছো আমি অ্যান্সার দেখেছি এবং যাদের যাদের মনে হয়েছে যে কোনো কোয়েশ্চেন ডাউট আছে বা অজানা আছে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি পূর্বাঞ্চল পাহাড়ের অংশ নয়? which of the following hills are not a part of পূর্বাঞ্চল হিলস? মণিপুর হিলস, নাগা হিলস, পাটলি হিলস নাকি মিজো হিলস? তো সঠিক উত্তর হবে এখানে দেখো পূর্বাঞ্চল হিলস বলতে কোন পাহাড়গুলোকে বোঝায় সেটা জানলেই তোমরা উত্তরটা করতে পারবে খুব সহজে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর পাটলি হিলস, কারণ পাটলি হিলস অবস্থিত হচ্ছে নর্থ ইন্ডিয়াতে, ঠিক আছে, নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া। পূর্বাঞ্চল হিল বলতে আমরা কোন কোন পাহাড়কে বোঝাই এখানটাতে খেয়াল করে দেখো। হিমালয়ের যে গ্রেট হিমালয়টা রয়েছে সেটা এখানে তোমার অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এখানে কতগুলো ছোট ছোট পাহাড় আছে যেগুলোকে আমরা ওয়েস্টার্ন পার্ট অফ পূর্ব হিমালয় অঞ্চল বলছি, সেখানটাতে কতগুলো পার্ট আছে সেটাও কিন্তু পূর্বাঞ্চল হিল নয়। পূর্বাঞ্চল হিলের মধ্যে পড়ছে এখানে এই পাটকয়মাম, নাগা হিলস, মিজো হিলস এবং লুসাই হিলস। ঠিক আছে, এই কটা পাহাড় এই কটা পাহাড় হচ্ছে আমাদের পূর্বাঞ্চল হিলের মধ্যে পড়ছে। এখানটাতে রয়েছে পাটকয়মাম, তারপরে তার নিচে রয়েছে নাগা হিলস, তারপর রয়েছে মণিপুর হিলস, এখানটাতে মণিপুর হিলসটা মেনশন করা নেই, আর তার নিচে রয়েছে মিজো হিলস। ঠিক আছে, এবং এখানে খেয়াল করবে এই যে গারো খাসি জয়ন্তিয়া, এই গারো খাসি জয়ন্তিয়া এই তিনটে পাহাড় এগুলো তোমার ট্রাইবের নাম অনুসারে হয়েছে এবং এই তিনটে পাহাড় কিন্তু পেনিনসুলার প্ল্যাটুর পার্ট। ঠিক আছে, পেনিনসুলার প্ল্যাটি বা তোমার উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চলটা রয়েছে সেই মালভূমি অঞ্চলের পার্ট। এবার তো স্বাভাবিকভাবে এখানে যে ছোটনাগপুর অঞ্চলটা রয়েছে সেখানেও আমরা পেনিনসুলার প্ল্যাটুর পার্ট দেখতে পাই, যেখানে তোমার রাজমহল পাহাড়, অযোধ্যা পাহাড়, এই সমস্ত পাহাড়গুলো রয়েছে এবং এই যে মাঝখানের গ্যাপ এখানটাতে এখানটাতে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপটার নাম হচ্ছে মালদা গ্যাপ বা মালদা ফল্ট এবং এই যে পার্টটা এই পার্টটা কিন্তু পেনিনসুলার প্ল্যাটুরই পার্ট। এবং এইখানটাতে তোমার যে হিল গুলো রয়েছে পরপর আসাম অরুণাচল প্রদেশ এই জায়গাটাতে, এখানটাতে ডাফলা, মিরি, অ্যাভোর এবং মিসমি এই চারটে পাহাড় পরপর রয়েছে। এটার নামও কিন্তু তোমার এখানকার ট্রাইবের নাম অনুসারে হয়েছে। এখানে যে সমস্ত ট্রাইব গুলো বসবাস করে সেই সমস্ত ট্রাইবের নাম অনুসারে এখানে এই পাহাড়গুলোর নাম হয়েছে। কি কি নাম বললাম? ডাফলা, এটা হচ্ছে মিরি, এই সিকোয়েন্সেই মনে রাখবে এবং এই সিকোয়েন্সেই কিন্তু কোয়েশ্চেন আসে অনেক সময়। অ্যাভোর আর একটা হচ্ছে তোমার মিশমি। নেমড আফটার ট্রাইবস। ওকে, এবং সব থেকে যে পূর্ব দিকে অবস্থিত হিমালয়ের যে শৃঙ্গ সেই শৃঙ্গটার নাম কি? সেই শৃঙ্গটার নাম হচ্ছে নামচা বারোয়া শৃঙ্গ। নামচা বারোয়া শৃঙ্গ। ওকে, আচ্ছা, এই যে মিজো হিলসটা রয়েছে এই মিজো হিলসেরই আর এক নাম হচ্ছে লুসাই হিলস। ঠিক আছে, লুসাই হিলস। মিজো হিলসেরই অন্য নাম হচ্ছে লুসাই হিলস। ক্লিয়ার?
নাগা হিলস নাগাল্যান্ডে, মণিপুর, মিজো। এবং এখানটাতে খেয়াল রাখবে এই যে পার্টটা, এই যে পূর্বাঞ্চল যে হিলস গুলো রয়েছে, এইখানটাতে যে হিমালয়ের একটা বেন্ড দেখা দিচ্ছে, এবং এই যে এই পার্টটা আবার গিয়ে আমরা আন্দামান নিকোবরে দেখতে পাবো। ঠিক আছে, আন্দামান নিকোবর অঞ্চলের যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু এইখানেরই কন্টিনিউয়েশন, মাঝখানটা কিন্তু আমরা বে অফ বেঙ্গল দেখতে পাচ্ছি। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? এবং হচ্ছে তোমার এখানটাতে যেটা বললাম মালদা গ্যাপ, ওটাও কিন্তু একটু মাথায় রাখবে। আচ্ছা, এখানে যখন আসলাম এই মণিপুর, অরুণাচল প্রদেশ, তো এখানকার যদি স্টেটের হাইয়েস্ট পিক জিজ্ঞেস করে সেটাও কোয়েশ্চেনে আসে। হাইয়েস্ট পিক অফ দিস স্টেটস, এই সমস্ত রাজ্যগুলোর যে হাইয়েস্ট পিক আছে সেগুলো কোয়েশ্চেন আছে, আমি লিখে দিচ্ছি। নেক্সট দিন কোয়েশ্চেনে রাখবো যাতে তোমরা উত্তর করতে সুবিধা হয়। তোমরা বলো অরুণাচল প্রদেশের হাইয়েস্ট পিক। অরুণাচল প্রদেশের হাইয়েস্ট পিক, অরুণাচল প্রদেশের হাইয়েস্ট পিক হচ্ছে কাংটো। নেক্সট হচ্ছে নাগাল্যান্ডের হাইয়েস্ট পিক, নাগাল্যান্ডের হাইয়েস্ট পিক হচ্ছে সারামতি পিক। আর মণিপুরের হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট এসি বা টেনিপু। এবং মিজোরামের হাইয়েস্ট পিক, উচ্চতা মনে রাখার দরকার নেই, জাস্ট পিক গুলো মনে রাখবে, যেটাকে বলা হয় ব্লু মাউন্টেন। এটাও কোয়েশ্চেন আসে যে কোন পিককে ব্লু মাউন্টেন বলা হয়। ব্লু মাউন্টেন যার নাম হচ্ছে ফাংপুই। ওকে, ব্লু মাউন্টেন, এটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য সিনো ইন্ডিয়ান বর্ডার ইজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি সেক্টর? ভারত চীন সীমান্ত কতগুলি অঞ্চলে বিভক্ত? 2, 5, 4 না 3? ভারত চীন সীমান্ত কতগুলি অঞ্চলে বিভক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 3টে অঞ্চলে বিভক্ত। দেখো এখানে এই যে পার্টটা রয়েছে, এখানটায় আকসাই চীন ডিসপুটেড এরিয়া রয়েছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে, এই পার্টটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন সেক্টর। মাঝখানে এখানটাতে যেখানটাতে সিকিম রয়েছে, সিকিমের সাথে যে বর্ডারটা শেয়ার করছে, এই বর্ডার অঞ্চলটাকে বলা হচ্ছে সেন্ট্রাল সেক্টর। এবং অরুণাচল প্রদেশের এই পার্টটাকে বলা হচ্ছে ইস্টার্ন সেক্টর। তো চায়না ইন্ডিয়ার বর্ডার লাইনটাকে কি বলা হয়? চায়না ইন্ডিয়ার বর্ডার লাইনটাকে বলা হয় ম্যাকমোহন লাইন, তাই তো, MAC, ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া। এবং এই ম্যাকমোহন লাইনের রিসেন্টলি একটা প্রোগ্রাম লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, খেয়াল রাখবে, ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যেখানে এই এই যে বর্ডার এরিয়াগুলোতে আছে সেখানে হচ্ছে ভিলেজ ডেভেলপ করবে, তার জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং কান্ট্রিজ অফ এশিয়ান? নিচের কোনটি এশিয়ান যে প্রতিষ্ঠানটা রয়েছে, ইনস্টিটিউটটা রয়েছে, তার প্রতিষ্ঠাতা দেশগুলির মধ্যে একটি? মানে যখন সেটা ফাউন্ড করা হয়েছিল তখন সেখানে ছিল ইন্ডিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া নাকি কম্বোডিয়া? কোনটা হচ্ছে এশিয়ানের একটা প্রতিষ্ঠাতা দেশ? তো আগের দিন আমি বলছিলাম যে এই ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এবং তাদের ফাউন্ডিং বা ফাউন্ডিং মেম্বার্স, তাদের হেডকোয়ার্টার, কে কে মেম্বার আছে, এগুলো নিয়ে কোয়েশ্চেন আসে। তো প্রত্যেক দিনেরই ক্লাসে আমরা একটু একটু করে পড়বো এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন সম্পর্কে আমাদের পড়া হয়ে যাবে। তো এসিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন। তো সাউথ ইস্ট এশিয়াতে যে সমস্ত নেশন গুলো রয়েছে, দেখো এখানে ইন্ডিয়া তো প্রথমেই বাদ চলে যাবে, ইন্ডিয়া এশিয়ানের মেম্বারই নেই। তো ফাউন্ডিং মেম্বারের মধ্যে কে আছে এখানে? অস্ট্রেলিয়া, কম্বোডিয়া তো হবে না, অস্ট্রেলিয়াও এশিয়ান কান্ট্রি পড়ছে না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মালয়েশিয়া। তুমি এখানে অপশন এলিমিনেশন করেও করতে পারবে, কম্বোডিয়াও হবে না, তো এখানে অপশন এলিমিনেশন করেও তুমি অ্যান্সার করতে পারবে। মালয়েশিয়া হচ্ছে এশিয়ানের ফাউন্ডিং কান্ট্রিজ গুলোর মধ্যে একটা। এশিয়ানের কতগুলো মেম্বার রয়েছে কারেন্টলি? 9টা মেম্বার আছে এশিয়ানের কারেন্টলি, ঠিক আছে। এশিয়ানের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে, এশিয়ানের হেডকোয়ার্টার অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া। জাকার্তা, ইন্দোনেশিয়া। এই পার্টটা থেকে, এই সাউথ ইস্ট এশিয়ান এই পার্টটা থেকে কোয়েশ্চেন আসে হচ্ছে তোমার কোন কোন দুটো কান্ট্রির মধ্যে কি কি প্রণালী রয়েছে, এই কোয়েশ্চেন গুলো আসে।
সেটা তোমরা একটুখানি দেখবে। নেক্সট দিনের ক্লাসে আমি ওই প্রণালী থেকে কোয়েশ্চেন রাখবো, আজকে আমি রাখবো না। তো এশিয়ানের মেম্বার কান্ট্রি গুলোকে কিভাবে মনে রাখবে? মায়ানমার, মায়ানমার, ব্রুনেই, কম্বোডিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম। দেখো কম্বোডিয়া এখানে রয়েছে, এখন এশিয়ান মেম্বার আছে, কিন্তু যখন ফাউন্ড করা হয়েছিল তখন কিন্তু কম্বোডিয়া ছিল না। ঠিক আছে, এখানে মালয়েশিয়াও দেয়নি কেন? 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ মালয়েশিয়া দিয়েছেই তো। তো কি কি বললাম? মালয়েশিয়া, তুমি এটাকে ট্রিক হিসেবে মনে রাখতে পারবে, MBBS। দেন একটা MBBS ডক্টর, তিনি টিভিতে IPL দেখছেন। সরি, 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 সরি। সরি, হ্যাঁ, আমরা এখানটায় পড়ছিলাম। তো আমরা বললাম কি এখানে ট্রিকটা কি আসবে? MBBS TVIPL. M for Malaysia, B for Brunei, B for বার্মা, তুমি মনে রাখতে পারো বার্মা, যার এখন নাম হচ্ছে মায়ানমার। S for Singapore, T for Thailand, V for Vietnam, I for Indonesia, P for Philippines, and এলটা জাস্ট রিদমটা মেলাবার জন্য, ঠিক আছে? না, এল ফর লাওস, রিদম মেলাবার জন্য কেন বলছি? লাওস। তো এই ট্রিকটা দিয়ে তুমি এশিয়ানের মেম্বার কান্ট্রি মনে রাখতে পারবে, এবং খেয়াল রাখবে ইন্ডিয়া কিন্তু এশিয়ানের মেম্বার নয়। ইন্ডিয়া ইজ নট আ পার্ট অফ এশিয়ান। ওকে, ক্লিয়ার? নেক্সট আর একটা অ্যাসোসিয়েশন আছে এই আমাদের সাউথ ইন্ডিয়া, সাউথ এশিয়ান স্টেট গুলোর, যেটা হচ্ছে শার্ক। ঠিক আছে, শার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, শার্কের ফুল ফর্ম। এখানে মেম্বার কান্ট্রি কতগুলো রয়েছে? 8টা মেম্বার কান্ট্রি আছে, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপস, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা। কিভাবে মনে রাখবে? দেখো ইন্ডিয়ায় রয়েছে, ইন্ডিয়ার যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে, ইন্ডিয়ার প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সবকটা ইন্ডিয়ার প্রতিবেশী দেশ। একটাই শুধু একটু দূরে, কিন্তু তবুও কোয়াইট, মালদ্বীপস, মানে ইন্ডিয়ার সেলিব্রিটি লোকজন তো মালদ্বীপকে ইন্ডিয়ার ভেতরেই মনে করে। তো সেই হিসেবে মনে রাখবে যে ইন্ডিয়ার যে সমস্ত অ্যাসোসিয়েটেড কান্ট্রি গুলো রয়েছে, মানে প্রতিবেশী কান্ট্রি গুলো রয়েছে, তারা কিন্তু এই সার্কের মেম্বার। সার্কের হেডকোয়ার্টার হচ্ছে অবস্থিত কাঠমান্ডু, নেপালে। কাঠমান্ডু, নেপালে অবস্থিত সার্কের হেডকোয়ার্টার। এবং এটা, এখানে হেডকোয়ার্টার মানে সার্ক স্ট্যাবলিশ হয়েছিল 16 জানুয়ারি ইন দ্য ইয়ার অফ 1987। এবং প্রথম সার্কের প্রথম যে মিটিং সেটা হয়েছিল, মানে এস্টাবলিশমেন্টের যে ফাউন্ডেশন হয়েছিল, সেটা হয়েছিল ঢাকা, বাংলাদেশে। ঢাকা, বাংলাদেশে। কবে এস্টাবলিশ হয়েছিল? ঢাকা, বাংলাদেশে ইন দ্য ইয়ার অফ 1985, এবং 87-এ তার হেডকোয়ার্টার কাঠমান্ডুতে শিফট করা হয়েছিল। ওকে, 8টা মেম্বার আছে, এবং এখানে খেয়াল রাখবেন 8টা মেম্বার প্লাস 9 অবজারভার কান্ট্রি আছে। ঠিক আছে, অবজারভার কান্ট্রি।
ওকে, নেক্সট কোয়েশ্চেন। এটাকে ট্রিক দিয়ে মনে রাখতে হবে না, আগেটা ট্রিক দিয়ে মনে রাখো। এটা জাস্ট নর্মালি তুমি ইন্ডিয়ার যে সমস্ত প্রতিবেশী রাজ্য, সরি, দেশগুলো রয়েছে সেই হিসেবে মনে রাখতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। Where is the Indian Institute of Science located? Indian Institute of Science কোথায় রয়েছে? কানপুর, ব্যাঙ্গালোর, মুম্বাই নাকি চেন্নাই? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স রয়েছে অপশন বি ব্যাঙ্গালোরে। ঠিক আছে, এগুলো তো আবার ন্যাশনাল ইনস্টিটিউট, তার সেগুলো কোথায় অবস্থিত মনে রাখতে হয়। যেমন ধরো তোমার ভাবা অ্যাটমিক সেন্টার কোথায় অবস্থিত, তো এইগুলো তোমাকে একটুখানি দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। সিঙ্গারেনি মাইন্স ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা নাকি, কি লিখেছে যে টাইপ, জাস্ট আ মিনিট, অপশনে কি ছিল? অপশনে কিছু তো একটা ছিল যেটা উল্টো পাল্টা হয়ে গেছে। দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। ছত্তিশগড়, এটা ছত্তিশগড়। ছত্তিশগড়। এবার করো। সিঙ্গারেনি খনিটি কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি তেলেঙ্গানাতে অবস্থিত, এবং এটা একটা কোল মাইন। ভারতবর্ষে কোল মাইন কোথায় কোথায় আছে সেটা একটু দেখে নেব। তবে কোলকে আর কি বলা হয়, ইটস আ কোল মাইন বা কয়লা খনি। কোলকে বলা হয় ব্ল্যাক গোল্ড, তাই তো? ব্ল্যাক গোল্ড বলা হয়। আর একটা কি নামে ডাকা হয়? আর একটা বলা হয় বারিড সানশাইন। বারিড সানশাইন বলা। এই কিওয়ার্ড গুলো দিয়ে কোয়েশ্চেন আসে, তাই আমি এই কিওয়ার্ড গুলোই লিখছি তোমাদেরকে। যারা নোট করছো তারা একটুখানি এই কিওয়ার্ড গুলো ধরে ধরেই পড়বে, তাহলে দেখবে মানে ওই ওয়ার্ডটা দেখলে তুমি অটোমেটিক্যালি উত্তরটা তোমার ঠিকই মাথায় চমকাবে। আচ্ছা, কোলের কিন্তু ক্যালোরিফিক ভ্যালু, কোলকে আমরা চারটে টাইপের, 4 ভ্যারাইটি অফ কোল আমরা জানি। চারটে টাইপের কোল রয়েছে, 4 ভ্যারাইটি রয়েছে। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইড, যেখানে কার্বন কন্টেনিং থাকে 80 to 90%। তারপর হচ্ছে বিটুমিনাস, যেটা আমাদের ভারতে সব থেকে বেশি পাওয়া যায়, যেখানে কার্বন কন্টেনিং থাকে 60 to 80%। আচ্ছা, নেক্সট হচ্ছে লিগনাইট, যেখানে কার্বন কন্টেনিং থাকে 40 to 60%। কার্বন কন্টেনিং গুলো মনে রাখতে হবে বলেই আমি লিখছি, শুধু শুধু লিখছি না কিন্তু। তারপর হচ্ছে পিট, যেখানে হচ্ছে বিলো 40%। ওকে, পিটও পাওয়া যায় আর বিটুমিনাসও পাওয়া যায়। সব থেকে বেশি কোন ধরনের কয়লা পাওয়া যায়? সব থেকে বেশি ভারতে পাওয়া যায় বিটুমিনাস ধরনের কয়লা। ভারতে আমি ইংলিশেই লিখি, বাংলা লেখাটা আরো জঘন্য হয়ে যাচ্ছে, হাতের লেখাটা অনেকদিন পর লিখছি তো আরোই কেমন লেখা হচ্ছে। মোস্টলি ফাউন্ড ইন ইন্ডিয়া। তোমাদের যদি এইটুকু ইংলিশে অসুবিধা হয় আমাকে একটুখানি জানিও, তাহলে আমি চেষ্টা করব। আর অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে ভালো মানের কয়লা। কোলের কোয়ালিটি কিসের উপর ডিপেন্ড করে? কোলের কোয়ালিটি বা কয়লার কোয়ালিটি ডিপেন্ড করে ক্যালোরিফিক ভ্যালু যদি বেশি হয় তার, কার্বন কন্টেন্ট যদি বেশি হয় তার, এবং ময়েশ্চার কন্টেন্ট যাতে কম থাকে তার উপর ডিপেন্ড করে কোলের ক্যালোরিফিক ভ্যালু, এই সরি কোলের কোয়ালিটি। কোয়ালিটি ডিপেন্ডস অন, এক নম্বর হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, যেটার হায়ার হবে। কার্বন কন্টেন্ট, হায়ার হবে, এবং ময়েশ্চার কম থাকবে, লোয়ার। ওকে, আচ্ছা,
ইন্ডিয়াতে যে কোল মাইন্স গুলো রয়েছে সেই কোল মাইন্স গুলো ইম্পর্টেন্ট যে কোল মাইন্স গুলো রয়েছে সেটা একটুখানি দেখে নিই আমরা কোথায় কোথায় রয়েছে। যেমন রয়েছে ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি, এই যে বোকারো, ঝরিয়া ঝাড়খণ্ডে রয়েছে, এছাড়া রয়েছে গিরিডি, করণপুরা, এগুলো হচ্ছে সব ঝাড়খণ্ডের। এটা ঝাড়খণ্ডের। আর কি কি মনে রাখবো? গিরিডি মনে রাখবো আর করণপুরা মনে রাখবো। ওকে। পশ্চিমবঙ্গে কি কি রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে রায়গঞ্জ কয়লা খনি, এটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। উড়িষ্যাতে রয়েছে তালচের। এখানে দেখো সিঙ্গারেনি কয়লা খনিটা অন্ধ্রপ্রদেশে মার্ক করা, এটা কিন্তু তেলেঙ্গানায় তুমি উত্তর করবে, ঠিক আছে? এটা তেলেঙ্গানায় উত্তর করবে। নাভেলি রয়েছে তামিলনাড়ুতে, ইম্পর্টেন্ট, তামিলনাড়ুতে রয়েছে নাভেলি। এবং আরো রয়েছে ছত্তিশগড়ে রয়েছে হাসদেও কয়লা খনি, কোরবা কয়লা খনি, এগুলো রয়েছে সব ছত্তিশগড়ে। আরেকটা জিনিস খেয়াল রাখবে এখানে, যে টার্সিয়ারি কোল কোথায় দেখা যায়, এই কোয়েশ্চেনটা দেয় যে টার্সিয়ারি যুগের কয়লা কোথায় দেখা যায় বা টার্সিয়ারি কোল কোথায় দেখতে পাওয়া যায়। টার্সিয়ারি কোল দেখতে পাবো আমরা যেগুলো খুব লো গ্রেডেড কোল, বলতো কোথায় দেখতে পাবো? এটা দেখতে পাবো জম্মু কাশ্মীর অঞ্চলে এবং মেঘালয় অঞ্চলে। এই পার্টটাতে কিছুটা দেখতে পাবো এবং এই পার্টটাতে কিছুটা দেখতে পাবো, ঠিক আছে? জে এন্ড কে অ্যান্ড মেঘালয়া। পিট হচ্ছে একটা টার্সিয়ারি কোল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7. Which of the following is an example of man-made fiber? Rayon, silk, linen নাকি জুট? কোনটা একটা man-made fiber এর এক্সাম্পল? ফাইবার ইজ এ পলিমার। আমরা জানি পলিমার কাকে বলছি, যখন একটা ছোট মোনোমার ইউনিট একসাথে বন্ড তৈরি করে একটা বড় লং চেইন তৈরি করছে, তো সেটাকে আমরা পলিমার বলছি। তো ফাইবার ইজ এ পলিমার। এবং জিজ্ঞেস করেছে যে ম্যান মেড ফাইবার কোনটা, কোনটা মানুষ্য তৈরি তন্তুর উদাহরণ, রেয়ন, সিল্ক, জুট নাকি লিনেন? সঠিক উত্তর হচ্ছে রেয়ন। ন্যাচারাল ফাইবার আর ম্যানমেড ফাইবার কি কিছু এক্সাম্পল আমরা দেখি। ন্যাচারাল ফাইবারের মধ্যে প্লান্ট ফাইবার হচ্ছে কটন, জুট, হেম, ফ্লেক্স, ব্যাম্বু, এগুলো সব হচ্ছে প্লান্ট ফাইবার। আর যদি আমরা অ্যানিমাল ফাইবার দেখি, উল, সিল্ক, এগুলো সমস্ত হচ্ছে আমাদের অ্যানিমাল ফাইবার। আর ম্যানমেড ফাইবারের মধ্যে আসছে রেয়ন, নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রিলিক, এগুলো সবই হচ্ছে সিনথেটিক ফাইবার বা ম্যানমেড ফাইবার। Next question, question number 8. Which article of Indian Constitution deal with the High Court of Union Territory? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উচ্চ আদালত নিয়ে আলোচনা করা হয়েছে? কেন্দ্রশাসিত জিজ্ঞেস করেছে, স্টেটের নয় কিন্তু, দেখে উত্তর দেবে। আর্টিকেল 241, 221, 189 নাকি 263? কোন আর্টিকেলে ইউনিয়ন টেরিটরির হাইকোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে? কোন দুটো ইউনিয়ন টেরিটরির নিজস্ব হাইকোর্ট আছে? কোন ইউনিয়ন টেরিটরির নিজস্ব হাইকোর্ট আছে সেটাও তোমরা কমেন্ট করে বলবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 241। আর্টিকেল 241 এ বলা হয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চ আদালত সম্পর্কে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9. হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ক্যান নট বি পারফর্ম বাই এনবিএফসিএস? নিম্নলিখিত কোন কাজগুলি এনবিএফসি দ্বারা মানে এনবিএফসি দ্বারা সম্পাদন করা যায় না? প্রোভাইডিং লোনস, মেকিং ইনভেস্টমেন্ট, অ্যাকসেপ্টিং ডিমান্ড ডিপোজিট নাকি অ্যাকুইজিশন অফ শেয়ার? ঋণ প্রদান করা, ইনভেস্টমেন্ট করা, ডিমান্ড ডিপোজিট গ্রহণ করা নাকি শেয়ার অধিগ্রহণ করা? কোনটা এনবিএফসি করতে পারে না? তার আগে তো জানতে হবে যে এনবিএফসি কি। এনবিএফসি হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে বলছি এনবিএফসি। তারা হচ্ছে আমাদের মাইক্রো ফাইন্যান্স যে সমস্ত ইনস্টিটিউট গুলো রয়েছে তার মধ্যে পড়ছে। তারা কিন্তু কখনোই ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে না। ডিমান্ড ডিপোজিট মানে সেই সমস্ত অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্ট গুলোতে থেকে মানে মানি মুভ করতে গেলে তোমাকে আগে কোনো প্রায়র নোটিশ ব্যাংকে দিতে হবে না। মানে যে সমস্ত অ্যাকাউন্টের মানিগুলো খুব ইজিলি মুভ করা, যেমন ধরো তোমার সেভিংস অ্যাকাউন্ট, তুমি সেভিংস অ্যাকাউন্টে তোমার সাপোজ 5 লাখ টাকা আছে কি 10 লাখ টাকা আছে, সেই 5 লাখ টাকা বা 10 লাখ টাকা তো তুমি যে কোনো মুহূর্তে সেটাকে তুমি নিজের ইচ্ছা মতো সেটা ইউজ করতে পারো। তো তার জন্য তুমি
ব্যাংককে আগে নোটিশ দিয়ে ব্যাংক অ্যালাউ করলে তবে এরকম তো হয় না। তো সেই সমস্ত ডিপোজিট গুলো যেগুলো খুব ফ্রিলি মুভ করা যায় সেগুলোকে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, এবং এই এনবিএফসি এই ডিমান্ড ডিপোজিট কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। এনবিএফসি খুব সহজে বুঝতে পারবে যদি এক্সাম্পল দিই, যেমন ধরো মাথুর ফাইন্যান্স বা বাজাজ ফাইন্যান্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বা টাটা ক্যাপিটাল, যে সমস্ত কোম্পানিগুলো ইএমআই প্রোভাইড করছে, গোল্ড লোন প্রোভাইড করছে, হোম লোন প্রোভাইড করছে, সেগুলো হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ। এরা কি করে, এরা হচ্ছে লোন প্রোভাইড করে এবং কিছু ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করে না, লোন প্রোভাইড করে কিছু কোলাটেরাল রেখে, এবং এরা এদেরকে রেগুলেট করে কি, এই নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ গুলোকে রেগুলেট করে হচ্ছে আরবিআই। তারা তাহলে কি বললাম আমরা, যে এরা হচ্ছে লোন প্রোভাইড করে কিন্তু দে ক্যান নট অ্যাকসেপ্ট দ্য ডিমান্ড ডিপোজিট, তারা ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে না, ডিপোজিট নট গ্যারান্টিড, এবং দে নিড নট মেনটেন দ্য সিআরআর অর এসআরআর। তাদেরকে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও এবং এসএলআর স্ট্যাটুটরি লিকুইড রেশিও, এই দুটো রেশিও মেনটেন করতে হয় না, মেনটেন করতে হয় না। ওকে, তাহলে আমরা কি পড়লাম, যে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট এটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট, তারা রেজিস্টার করা আছে আন্ডার দ্য কোম্পানি অ্যাক্ট অফ 1956। এই এরা রেজিস্টার কিসের মাধ্যমে হয়, আন্ডার the Companies Act of 1956 এর আন্ডারে, এবং তারা কি করে, লোন দেয়, ইএমআই প্রোভাইড করে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা হোম লোন, গোল্ড লোন, এই সমস্ত লোন প্রোভাইড করে। আচ্ছা, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট যেহেতু আমি বললাম, এই মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউটের ফাদার কাকে বলা হয় বলতো? খুব ফেমাস লোক, এখন তো খুবই ফেমাস, সবাই চেনো তোমরা। এই ডেটাটা না জানলেও তোমরা চেনো মানুষটাকে, ফাদার অফ মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট। নোবেলও পেয়েছেন, কিন্তু খুব একটা পছন্দের ব্যক্তি নয় তোমাদের কারোরই, দ্যাট আই এম শিওর। মোহাম্মদ ইউনুস, ইউনুস নামটাও কিরম অদ্ভুত, মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী। ওকে, তিনি প্রথম গ্রামীণ মডেল ব্যাংকের কনসেপ্ট দেন এবং তার জন্য তিনি নোবেল প্রাইজও পান। বাংলাদেশ গ্রামীণ ব্যাংক। ওকে, ইন্ডিয়ার ফার্স্ট মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট কি বলতো? ইন্ডিয়ার ফার্স্ট মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট হচ্ছে সেবা, SEWA, সেবা ব্যাংক। India's first মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট, আমি শর্টে লিখলাম, কবে হয়েছিল এটা? 1974 এ। মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10. Against which act Mahatma Gandhi asked people to observe 6 April 1990 as a day of non-violence opposition? কোন আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী 1919 সালের 6ই এপ্রিলকে অহিংস বিরোধিতা দিবস হিসেবে পালন করতে বলেছিলেন? চার্টার অ্যাক্ট 1813, রওলাট অ্যাক্ট, আর্ম অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ইজি কোয়েশ্চেন, কারণ এখানে অলরেডি আমাকে সালটা দিয়ে দিয়েছে বলে এই কোয়েশ্চেনটা খুবই ইজি হয়ে যায়। যে চার্টার অ্যাক্ট 1813 এ এসেছে, সেটার জন্য 1919 গিয়ে নিশ্চয় সত্যাগ্রহ পালন করতে বলবেন না। রওলাট অ্যাক্ট কবে এসেছিল? 1919 এ এসেছিল। আর্ম অ্যাক্ট কবে এসেছিল তোমরা কমেন্ট করে বলবে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আরো পরে এসেছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রওলাট অ্যাক্ট। রওলাট অ্যাক্ট 1919 এ
প্রকাশ 1919 পাস হয় এবং সেই তার এগেনস্টে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় এবং সেখানে গান্ধীজি বলেছিলেন যে এটাকে কি বলেছিলেন গান্ধীজি রওলাট অ্যাক্টকে বলেছিলেন কালো আইন বা ব্ল্যাক অ্যাক্ট, তাই তো? ব্ল্যাক অ্যাক্ট বলা হয়েছিল এবং এই Just a minute. একটা মিনিট ওয়েট করো একটুখানি। ওকে, ব্ল্যাক অ্যাক্ট বলেছিলেন এটাকে, কালা আইন, এবং এই কালো আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ দেখতে পাই এবং এই এই রওলাট অ্যাক্টের এগেনস্টে যখন দুজন বিদ্রোহী তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল 9th এপ্রিল, সত্যাগ্রহ লঞ্চ করা হয়েছিল 6 এপ্রিল এবং এরপর 9th এপ্রিল, খেয়াল রাখবে এই এই সিকোয়েন্সটা, 9th এপ্রিল কি করা হয়েছিল না অ্যারেস্ট করা হয়েছিল সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে। 9th এপ্রিল অ্যারেস্ট অফ ফোন কেটে দিলে বুঝতে পারে না। সাইফুদ্দিন কিচলু and ডক্টর সত্যপাল, এদের দুজনের অ্যারেস্ট হয় এবং 13th এপ্রিল 1919 এই দিনকে বৈশাখী পালনের জন্য কি হয় না জালিয়ানবাগে মানুষজন একসাথে একত্রিত হয় এবং একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে তারা প্রদর্শন করেন, কিন্তু তাদেরকে সেখানে নিরস্ত্র অবস্থায় তাদের উপর গুলি চালানো হয় এবং আমরা জানি জালিয়ানবাগ হত্যাকাণ্ড এই নামেই পরিচিত। জাস্ট এ মিনিট, আমি ফোনটা ধরে নিই। বলছি আমি কিন্তু অলরেডি ক্লাসে আছি, আপনাকে 10টা মিনিট পরে ফোন করছি। সরি। তো জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছে 1919-এর 13th এপ্রিল জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয় এবং এই জালিয়ানবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন, গান্ধীজি কাইজারে হিন্দ উপাধি ত্যাগ করেন এবং জেনারেল ও ডায়ার এখানে হচ্ছে যে একমাত্র এক্সিট পয়েন্টটা ছিল সেই এক্সিট পয়েন্টটাকে বন্ধ করে দেয় এবং গুলি চালাবার নির্দেশ দেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো জালিয়ানবাগ হত্যাকাণ্ডের এগেনস্টে একটা কমিশন গঠন করা হয় যেটা হচ্ছে হান্টার কমিশন, যেটা ইনভেস্টিগেট করে যে এখানে রেগিনেন্ট ডায়ার কতটা রেসপন্সিবল ছিলেন বা কতটা ছিলেন না সেটা নিয়েও আরো প্রচুর আন্দোলন হয়, সেসব হিস্ট্রি আমরা পরের দিন কোনো ক্লাসে পড়বো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11. Which year railway were introduced for passenger by the British in India? ব্রিটিশরা ভারতে যাত্রীদের জন্য কোন সালে রেলপথ চালু করেন? 1753, 1853, 1856 নাকি 1855? কোন বছর রেলওয়ে ইন্ট্রোডিউস করা হয় ব্রিটিশ ইন্ডিয়াতে? ইন দ্য ইয়ার অফ 1853 মুম্বাই টু থানে, তাই তো? মুম্বাই টু থানে 32 কিলোমিটার তখন মুম্বাইয়ের নাম ছিল বোম্বে টু থানে এবং ওয়েস্ট বেঙ্গলে ঠিক তার পরের বছরই হয় 1854-এ ওয়েস্ট বেঙ্গলে হাওড়া টু হুগলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12. Who among the following was the British general who suppressed the revolt of 1856 in Delhi? দিল্লিতে কে 1957-এর বিদ্রোহ দমন করেছিলেন? জেনারেল হিউজ রোজ, জন নিকলসন, স্যার কলিন চ্যাম্বল নাকি হেনরি লরেন্স? সাপ্রেস রিভল্ট, কে দিল্লিতে রিভল্ট সাপ্রেস করেছিলেন? 1957 সালে সিপাহী বিদ্রোহ,
1957 সালে সিপাহি বিদ্রোহ থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন, কোথায় প্রথম শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল, কে প্রথম শহীদ হয়েছিলেন, কে দমন করেছিলেন, অনেক কোয়েশ্চেন আসে। তো আজকে যেটা রয়েছে যে দিল্লিতে কে দমন করেছেন, দিল্লিতে কে লিড করেছিলেন সেটা বলো আগে। দিল্লিতে লিড করেছিলেন বাহাদুর শাহের নামে, মানে বাহাদুর শাহকে এখানে অ্যাজ এ ইন্ডিয়ার নেতা হিসেবে দেখানো হয়েছিল এবং সেখানে ভক্ত খান বলেন একজন তার জেনারেল ছিল, দিল্লিতে লিড করেছিলেন তিনি। বাহাদুর শাহ সেকেন্ড। এন্ড তার জেনারেল ছিল জেনারেল ভক্ত খান। ওকে, আচ্ছা, লখনৌ থেকে কে লিড করেছিলেন? যখন আসলো এই বলেই দিই, না বললে কেমন খাপছাড়া লাগছে। লখনৌ থেকে লিড করেছিলেন বেগম হজরত মহল। কানপুর থেকে এই হজরত মহল কার বেগম ছিলেন বলতো? নানা সাহেব, তাতিয়া টোপি। এই ইনফরমেশন গুলো তোমরা জানো, শুধু একবার করে ঝালিয়ে নেওয়া, সবসময় মনে পড়ে না হয়তো। বিহার থেকে কুনওয়ার কুনওয়ার সিং। সরি, SINGH। বরেলি থেকে বরেলি থেকে করেছিলেন খান বাহাদুর খান। খান বাহাদুর খান। ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই। আর হচ্ছে উত্তরপ্রদেশ থেকে শাহমাল। ওকে, আর একটা ছিল সেন্টার ফৈজাবাদ। ফৈজাবাদ থেকে নামটা মনে পড়ছে না, হ্যাঁ, মৌলভী আহমদুল্লাহ। ওকে, তাহলে কে কোথা থেকে লিড করেছিলেন এটা একটুখানি মনে রাখতে হবে। লখনৌ থেকে হজরত মহল, কানপুর থেকে নানা সাহেব, বিহার থেকে কুনওয়ার সিং, ফৈজাবাদ থেকে আহমদুল্লাহ, উত্তরপ্রদেশ থেকে শাহমাল, ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই অ্যান্ড বরেলি থেকে খান বাহাদুর খান। এইবার দিল্লি থেকে কে দমন করেছিলেন? দিল্লি থেকে দমন করেছিলেন জন নিকলসন। জন নিকলসন দমন করেছিলেন দিল্লি থেকে। লখনৌ থেকে দমন করেছিলেন হেনরি লরেন্স, লখনৌ থেকে। ওকে, অ্যান্ড কানপুর থেকে কলিন চ্যাম্পল, এটা হচ্ছে কানপুর থেকে দমন করেছিলেন। আর জেনারেল হিউজ রোজ ইনি দমন করেছিলেন ঝাঁসি থেকে। এবং এনার একটা ফেমাস কোট ছিল, তিনি বলেছিলেন রানী লক্ষ্মীবাইকে উদ্দেশ্য করে, দ্য অনলি ম্যান among the rebels who is fighting। ঠিক আছে, তিনি ঝাঁসির রানীর বীরত্ব দেখে এতটাই ইন্সপায়ার হয়েছিলেন যে তিনি তাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। Who is the author of the book Dreams of My Father? Dreams from My Father বইটির লেখক কে? নেলসন ম্যান্ডেলা, টনি ব্লেয়ার, বারাক ওবামা নাকি ডোনাল্ড ট্রাম্প? ড্রিমস ফ্রম মাই ফাদার এই বইটির লেখক হচ্ছে অপশন সি বারাক ওবামা। ওকে,
এখানে তোমরা বইয়ের ছবিটা দেখতে পাচ্ছ যাতে মনে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার ক্রপ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে ভারতে সব থেকে বেশি ফসলের চাষ হয় অয়েল সিড, সুগার কেন, হুইট নাকি অ্যাপেল? কোনটা সব থেকে বেশি ইন্ডিয়াতে চাষ হয় ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, সুগার কেন। আজকের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, দ্য ফেমাস হাজি আলী দরগা ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং সিটিজ। বিখ্যাত হাজি আলী দরগা নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? আজমের, মুম্বাই, হায়দ্রাবাদ নাকি দিল্লি? হাজি আলীর দরগা অবস্থিত হচ্ছে মুম্বাইতে, অপশন বি এখানে সঠিক উত্তর। এবং আজমের শরীফের যে দরগা, সেই দরগাটাতে কোন সুফি সেন্টের দরগা এটা? না, খাজা মঈনুদ্দিন চিশতির দরগা, ঠিক আছে? খাজা মঈনুদ্দিন চিশতি। এবং এই খাজা মঈনুদ্দিন চিশতিরই হচ্ছে তোমার অনুগামী ছিলেন সেলিম চিশতি, তারপর নিজামুদ্দিন আউলিয়া, এরা কিন্তু সবাই এই খাজা মঈনুদ্দিন চিশতিরই অনুগামী ছিলেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল। মাঝখানে একটু ক্লাসটা ডিস্টার্ব হলো ফোনটা আসার জন্য, তো আই এম সরি ফর দ্যাট। আসলে যিনি ফোন করছিলেন তিনি আমার জন্য হয়তো ওয়েট করে আছেন, আমাদের বাড়িটা চেনেন না। তো যাই হোক, থ্যাংক ইউ অল। দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ক্লাসটা সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এই যে পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে, যেখানে তোমাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করা হবে। এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবে, যাদের কাছে আমার নাম্বার আছে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।